এবার এই চ্যাপ্টারের আমরা শেষ যে অংশটা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন, এবং এর পরবর্তীতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে নিউক্লিয়ার সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। ফিশন আর ফিউশন এই দুটো অংশ নিয়ে একটু ডিটেলসে আমি আলোচনা করব আজ। তো প্রথমে আমাদের জানার প্রয়োজন যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলতে কী বুঝি। এখন দেখো, এই বিভাজন, নিউক্লিয় বিভাজন, এটা এক ধরনের নিউক্লিয় বিক্রিয়া স্পষ্টতই। তো বলা হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ায় একটা ভারী পরমাণু নিউক্লিয়াস, এক্ষেত্রে একটা ভারী পরমাণু নিউক্লিয়াস থাকবে, সেটি একটি ধীর গতিসম্পন্ন, খুবই ইম্পর্ট্যান্ট, ধীর গতিসম্পন্ন নিউট্রন আঘাত করলে সেই ভারী পরমাণু নিউক্লিয়াস ভেঙে গিয়ে প্রায় সমান ভরের দুটো নিউক্লিয়াস উৎপন্ন করবে, এবং সাথে সাথে সেই সঙ্গে কিছু সংখ্যক নিউট্রন এবং পরিশেষে প্রচুর পরিমাণ শক্তি মুক্ত হবে। এই বিশেষ নিউক্লিয় বিক্রিয়াটি হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। তাহলে মূল পয়েন্ট এখানে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ভারী পরমাণু নিউক্লিয়াস এবং তাকে আঘাত করছে ধীর গতি সম্পন্ন কোনো কণা, নিউট্রন, এক্ষেত্রে নিউট্রন, এবং সেটি ভেঙে গিয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস, কিছু নিউট্রন এবং কিছু পরিমাণ নয়, বিপুল পরিমাণ শক্তি কিন্তু মুক্ত হয়। এর একটি উদাহরণ নেওয়া যাক। দেখো, উদাহরণে এখানে U92235, এটি একটি ভারী পরমাণু নিউক্লিয়াস, ইউরেনিয়াম নিউক্লিয়াস, ভারী পরমাণু নিউক্লিয়াস, তাকে নিউট্রন কণা দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাতের ঠিক পরের মুহূর্তেই অত্যন্ত অল্প সময়ের জন্য একটি অস্থায়ী আইসোটোপ, এই ইউরেনিয়ামেরই, যে ইউরেনিয়াম স্যাম্পেলটা নেওয়া হয়, তেজস্ক্রিয় স্যাম্পল, তার একটি অস্থায়ী আইসোটোপ তৈরি হয় এবং পরবর্তীতে সেটি ভেঙে গিয়ে এইভাবে বেরিয়াম, ক্রিপ্টন, 3টি নিউট্রন এবং শক্তি মুক্ত করে। অর্থাৎ এটি হচ্ছে গিয়ে এটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এখন এই বিভাজন বিক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হলো তাদের যদি মোট ভর নিই, সেই ভরের পরিমাণ মূল যে পদার্থটা তার ভরের চাইতে কিন্তু কিছু কম হয়। ফলে এই যে ভরের ত্রুটিটা থাকলো, এই ভর ত্রুটিটাই কিন্তু আইনস্টাইনের E=mc² সূত্রানুসারে শক্তিতে রূপান্তরিত হয়। এই বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি যে কীভাবে বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি আর ভর ত্রুটি পরস্পর সম্পর্কিত। তো এক্ষেত্রে আমরা এই যে নিউট্রন কণা বিশেষত ভারী পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করার জন্য ব্যবহার করছি, তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা বিষয় বলে রাখি যে নিউট্রন হচ্ছে গিয়ে নিস্তড়িত কণা, ফলে এটি নিউক্লিয়াসে এর ওপর কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল, পরমাণু নিউক্লিয়াসের কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল এর ওপর কাজ করে না, ফলে সহজেই এটি কিন্তু বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো এবার এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আরও যদি গভীরে আলোচনা করা হয়, ডিটেলসে আলোচনা করা হয়, তাহলে একটি অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাই, সেটি হচ্ছে কি শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। তো প্রথমে বিষয়টা একটু জেনে নেওয়া যাক। না, দেখো, ধীর গতিসম্পন্ন যে নিউট্রন কণা আমি পেলাম কোনো তেজস্ক্রিয় স্যাম্পল থেকে, ডিরেক্টলি আমি কিন্তু কোনো তেজস্ক্রিয় স্যাম্পল থেকে ধীর গতিসম্পন্ন নিউট্রন কণা পাই না। যে নিউট্রন কণা পায় সেগুলো হয় উচ্চ গতিসম্পন্ন। সুতরাং বিশেষ উপায়ে সেই উচ্চ গতিসম্পন্ন প্রাপ্ত নিউট্রন ধীর গতিসম্পন্ন নিউট্রন কণায় পরিণত করে তারপর তাকে ওই তেজস্ক্রিয় স্যাম্পলের মধ্যে দিয়ে পাঠানো হয়, এবং সেটি যখন ওই তেজস্ক্রিয় স্যাম্পলের কোনো একটা নিউক্লিয়াসের বিভাজন অংশ নেয়,
তখন নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটি ঘটায় এবং পাশাপাশি সে শেষে কী করে না আরও কিছু নিউট্রন কণা মুক্ত করে। যে নিউট্রন কণাগুলো মুক্ত করছে সেগুলোকে বলা হচ্ছে গৌণ নিউট্রন। এখন এই গৌণ নিউট্রনগুলো যদি ওই তেজস্ক্রিয় স্যাম্পেলে আরও অন্যান্য কিছু নিউক্লিয়াসকে সামনে পায়, তাহলে এই নিউট্রনগুলো ওই নিউক্লিয়াসেরও বিভাজন ঘটাবে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায়, এবং তারা পরবর্তীতে আরও অনেক সংখ্যক নিউট্রন উৎপন্ন করবে। উৎপন্ন এই নিউট্রনগুলো যদি আবার কিছু নিউক্লিয়াসকে সামনে পায়, ফলে তারা আবার নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আরও কিছু সংখ্যক নিউট্রন উৎপন্ন করবে, এবং প্রক্রিয়াটি ঠিক এইভাবে পরপর চলতে থাকে। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটি কিন্তু পরপর এইভাবে ঠিক শৃঙ্খলের ন্যায় চলতে থাকে, এবং খুব দ্রুত গতিতে কিন্তু এর হার বৃদ্ধি পায়, যে কারণে এই বিক্রিয়াটিকে বলা হয় চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। দেখো ছবিতে দেখানো আছে, এখানে একটা নিউট্রন প্রাথমিকভাবে একটা তেজস্ক্রিয় পদার্থের স্যাম্পেলের তেজস্ক্রিয় নমুনার একটি নিউক্লিয়াসকে আঘাত করলে পরবর্তীতে এইভাবে ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টে নিউট্রন মুক্ত হয় এবং কিছু পরিমাণ শক্তি মুক্ত হয়। এখন মনে করা যাক এই 3টে নিউট্রনের মধ্যে 2টো নিউট্রন তাদের গতিপথে আরও কিছু ইউরেনিয়াম নিউক্লিয়াসকে পেল, ফলে তারা কি করবে ওই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে আরও 3টে নিউট্রন উৎপন্ন করবে। এই 3টে নিউট্রনের মধ্যে প্রত্যেকটি যদি আবার তাদের সামনে তেজস্ক্রিয় নমুনার নিউক্লিয়াসকে পায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আরও 3টে করে নিউট্রন উৎপন্ন করবে। এই নিউট্রনগুলো যদি তাদের সামনে আবার কোনো নিউক্লিয়াসকে পায়, তাহলে পরবর্তীতে তারা আবার 3টে করে নিউট্রন উৎপন্ন করবে, এবং এই বিক্রিয়াটি পরপর চলতে থাকে শৃঙ্খলের ন্যায়, এবং যত সময় যায় বিভাজনের হার তত দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তো এই হচ্ছে গিয়ে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন। এখন এই শৃঙ্খল বিক্রিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তো প্রথমত আমরা আলোচনা করি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নিয়ে, অর্থাৎ যে ক্ষেত্রে নিউট্রন উৎপন্ন হওয়া ক্রমাগত হারে বেড়েই যাবে। একটি নিউট্রন যদি পরবর্তীতে 3টি নিউট্রন উৎপন্ন করে তার মধ্যে 2টি নিউট্রন চেইন রিয়াকশন ঘটানোর সুযোগ পায়, নিউক্লিয় বিভাজন ঘটানোর সুযোগ পায়, তাহলে সেই দুটো থেকে পরবর্তীতে আরও কিছু নিউট্রন তৈরি হবে, তারপরের অংশগুলো থেকে আরও কিছু নিউট্রন তৈরি হবে, অর্থাৎ এইভাবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, কিংবা 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27, 27 থেকে 81, এইভাবে ক্রমাগত গুণোত্তর হারে যদি নিউট্রনের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সেই সাথে প্রতিটি ক্ষেত্রেই কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। অর্থাৎ এই ধরনের বিক্রিয়ায় আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ক্রমাগত এটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এবং এক্ষেত্রে একটি বিশেষ বিষয় যেটি হচ্ছে গিয়ে ওই তেজস্ক্রিয় যে স্যাম্পল বা নমুনাটা নেওয়া হয় সেটিকে ন্যূনতম আকার এবং ন্যূনতম ভর বিশিষ্ট নিতে হয়। এই যে ন্যূনতম ভর, এটিকে বলা হয় ক্রিটিক্যাল মাস বা সংকট ভর। অর্থাৎ বিভাজনযোগ্য পদার্থের যে ভরটা নেওয়া হয়, প্রাথমিক ভর, সেটি একটি নির্দিষ্ট ভর অপেক্ষা বেশি কিন্তু না হলে শৃঙ্খল বিক্রিয়াটি ঘটবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ কিন্তু ভর হওয়া প্রয়োজন, যেটিকে বলা হয় ক্রিটিক্যাল মাস বা সংকট ভর। এরপর ওই স্যাম্পেলটা নিয়ে তার মধ্যে নিউট্রন দিয়ে আঘাত করে শৃঙ্খল বিক্রিয়া ঘটালে তারা যদি অতি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে এই ধরনের অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায়, এবং খুব অল্প সময়ে এই বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার জন্যই কী হয়, প্রচণ্ড বিস্ফোরণ হয় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায়। সততই এটি পারমাণবিক বোমার কিন্তু কার্যনীতি, অর্থাৎ পারমাণবিক বোমার পিছনে কিন্তু এই অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কাজ করে। এরপর হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায়
একইভাবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি ঘটানো হবে, কিন্তু এক্ষেত্রে উৎপন্ন নিউট্রনের সংখ্যা সুস্পষ্টভাবে এবং বিভিন্ন উপায়ে, কতগুলো কার্যকর উপায়ে নিয়ন্ত্রিত করা হবে। ফলে এক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ খুব বেশি পরিমাণ অল্প সময়ের মধ্যে হয় না। অনেক বেশি পরিমাণ শক্তি আমরা পাই বটে, কিন্তু তা বিপুল পরিমাণ হয় না। পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো অত বেশি পরিমাণ শক্তি হয় না। আমরা যা শক্তি পাই সেটা নিয়ন্ত্রিত হারে পাই এবং তা খুবই কার্যকর হয়। এই ধরনের বিক্রিয়া হচ্ছে কি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে চেন রিয়াকশানটা ঘটছে, এক্ষেত্রে দেখো 1 থেকে 3টে নিউট্রন, পরবর্তী ক্ষেত্রে আমি ধরলাম 2টো নিউট্রন, তাদের সামনে নিউক্লিয়াস পেয়ে 3 6টা নিউট্রন। এই 6টা নিউট্রনের মধ্যে মনে করলাম 3টে নিউট্রন পরবর্তী ক্ষেত্রে বিভাজন বিক্রিয়া অংশগ্রহণ করে পরবর্তীতে 9টা নিউট্রন। এরপর মনে করো কোনোভাবে এর মধ্যে 1টা নিউট্রন, পরবর্তীতে 3টে। এই 3টে নিউট্রনের মধ্যে পরবর্তীতে কেবলমাত্র 1টা নিউট্রনই পরবর্তীতে 3টে। এর ক্ষেত্রেও ঠিক তাই, পরবর্তীতে 1টা নিউট্রন, পরবর্তীতে 3টে নিউট্রন। এইভাবে ক্রমাগত 3টে এইভাবে যদি নিউট্রন উৎপন্ন করে, তাহলে আমরা কিন্তু নিয়ন্ত্রিত উপায়ে এই বিক্রিয়াটিকে পাই এবং এক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণও কিন্তু নিয়ন্ত্রিত থাকে, যদিও তা অনেক বেশি হয়। তো এই হচ্ছে কি এটা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ব্যবহার আমরা পাই নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। তো নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয় বিভাজন এক্ষেত্রে নিয়ন্ত্রিত হারে কিন্তু ঘটানো হয়। এখন যে যন্ত্রে নিয়ন্ত্রিতভাবে পরমাণু নিউক্লিয়াসকে বিভাজন ঘটিয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়, সেই যন্ত্রটা হচ্ছে কি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার চুল্লি। পরবর্তীতে এই তাপশক্তি টারবাইনে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হয়। অর্থাৎ নিউক্লিয়ার চুল্লিতে আসলে নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার শক্তি বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন নিউক্লিয় রিঅ্যাক্টরে প্রথমত আমরা একটু আগেই বললাম যে তেজস্ক্রিয় যে স্যাম্পল আমরা পাই, সেখান থেকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে যে নিউট্রনগুলো আমরা পাই তা কিন্তু উচ্চ গতি সম্পন্ন হয়। এখন এই উচ্চগতি সম্পন্ন নিউট্রন, যেগুলো অ্যাকচুয়ালি গৌণ নিউট্রন, তেজস্ক্রিয় স্যাম্পল থেকে নিউট্রন দিয়ে আঘাত করার পর আমরা যে নিউট্রনগুলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় পাই, সেইগুলো হয় উচ্চগতি সম্পন্ন নিউট্রন। এবং এই নিউট্রনগুলো আমরা আগেই বলে নিয়েছি যে সেগুলো হচ্ছে কি গৌণ নিউট্রন। সুতরাং নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে আমরা প্রথমেই পড়েছি যে নিউট্রনের গতি কিন্তু ধীর গতি সম্পন্ন হওয়া প্রয়োজন। ফলে এক্ষেত্রে এই উচ্চগতি নিউট্রনকে আমাকে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করতে হয়। এই ক্ষেত্রে আমাকে এই উচ্চগতি নিউট্রনগুলিকে গ্রাফাইট বা ভারী জল, যেগুলোকে বলা হয় মডারেটর, তার মধ্য দিয়ে কিন্তু এই উচ্চগতি নিউট্রনকে পাস করা হয়। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ প্রক্রিয়ায় এই উচ্চগতি নিউট্রনের গতি স্থানান্তরিত হয় এই ভারী জল বা গ্রাফাইটের মধ্যে। অর্থাৎ এই ভারী জলের যে পরমাণু আছে তার মধ্যে বা গ্রাফাইটের মধ্যে যে পরমাণু আছে তার মধ্যে এর উচ্চগতিটা স্থানান্তরিত হয় এবং নিউট্রন পক্ষান্তরে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত হয়, যেগুলোকে বলা হয় ধীর গতির তাপীয় নিউট্রন। সাধারণত দেখা যায় যে উচ্চগতি নিউট্রনের ক্ষেত্রে এনার্জি প্রায় 2 MeVর বেশি হয় এবং ধীর গতি সম্পন্ন যে তাপীয় নিউট্রন তার গতি খুবই কম, 0.03 eV বা তারও কম। এগুলোকে বলা হয় তাপীয় নিউট্রন বা থার্মাল নিউট্রন। এই নিউট্রনকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তেজস্ক্রিয় স্যাম্পলের মধ্যে পাঠানো হয় এবং তার নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া অংশ নেয়। এখন ধীর গতি সম্পন্ন নিউট্রনের কথাটা আমি বারবার ব্যবহার করছি। তো প্রশ্ন হচ্ছে, এই ধীর গতি সম্পন্ন নিউট্রন, খুবই আশ্চর্যের বিষয় যে তীব্র গতিবেগ সম্পন্ন নিউট্রন নিউক্লিয় বিভাজন ঘটাতে সক্ষম হচ্ছে না, উপরন্তু ধীর গতি সম্পন্ন নিউট্রন নিউক্লিয় বিভাজন ঘটাতে সক্ষম হচ্ছে। এটি কিভাবে?
তো এটিকে একটি উদাহরণের সাহায্যে এইভাবে বোঝানো যায়। দেখো, মনে করলাম এখানে একটা কার্ডবোর্ডের পাত্রের ওপর কিছু ক্যারামের গুটিকে এইভাবে সাজানো আছে। এবার এই গুটিকে যদি ভেঙে ফেলতে হয়, তাহলে মনে করলাম এই ভেঙে ফেলার প্রক্রিয়াটি সম্পাদন করব আমি একটি স্ট্রাইকার দিয়ে আঘাত করে। যদি এই স্ট্রাইকারটিকে খুব তীব্র বেগে এর মধ্যে দিয়ে চালনা করি, তাহলে হয় এই স্ট্রাইকারটি এই নিচের গুটিটিকে সরিয়ে তীব্র বেগে এটি পাস হয় এবং এর বাকি অংশটা তখন দ্রুত গতিতে নিচে নেমে আসে এবং এই পুরো গুটিগুলোর যে সজ্জা তা কিন্তু অক্ষত থাকে। এটাই দেখা যায় যখন তীব্র বেগে স্ট্রাইকার চালানো হয়, তখন কিন্তু নিচের গুটিটিকে তীব্রভাবে স্ট্রাইকারটি সরিয়ে পরবর্তী গুটিগুলো ঠিক তাদের নির্দিষ্ট সজ্জাক্রমে আবার আগের মতোই সজ্জিত হয়, ফলে এটি কিন্তু অক্ষত অবস্থাতেই থাকে। এবার যদি স্ট্রাইকারটিকে ধীর গতিতে এর মধ্যে দিয়ে পাস করা হয়, তাহলে হয় কি, স্ট্রাইকার নিচের গুটিটিকে বের করে দেয় এবং এটি যদি মনে করো এইখানে গিয়ে ঠিক এইভাবে এর ওপর সজ্জিত হয় এই বাকি গুটিগুলির ওপর, তাহলে তখন এই বাকি গুটিগুলি আনব্যালেন্স কন্ডিশনে আসে এবং এটি নিচে পড়ে যায়, অর্থাৎ এদের সজ্জাক্রম বিনষ্ট হয়। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে তীব্র বেগ সম্পন্ন নিউটনের তুলনায় ধীর গতি সম্পন্ন নিউটন অধিক বেশি কার্যকর এবং তা কিন্তু পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে সক্ষম। এরপর নিউক্লিয় চুল্লিতে আরও একটা বিষয় করা হয় কি, যেহেতু নিউক্লিয় চুল্লিতে আমাকে নিয়ন্ত্রিত হারে শৃঙ্খল বিক্রিয়া ঘটাতে হবে, তাই উৎপন্ন নিউটনের সংখ্যা আমার কমানোর প্রয়োজনীয়তা পড়ে। যত বেশি সংখ্যক নিউটন ব্যবহৃত হবে, তত বেশি তা তেজস্ক্রিয় স্যাম্পলের নিউক্লিয়াসকে সামনে পেলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি ঘটাবে, ফলে সেক্ষেত্রে আবার শৃঙ্খল বিক্রিয়াটি অনিয়ন্ত্রিত হারে ঘটে যাওয়ার সুযোগ থাকে। তাই নিউট্রন সংখ্যাকেও যদি কমানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শৃঙ্খল বিক্রিয়া ঘটানো যায় এবং এর জন্য জার্কোনিয়াম এবং ক্যাডমিয়ামের একটি নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা হয়, যা কিন্তু ওই প্রয়োজনীয় সংখ্যক নিউট্রন কণা শোষণ করে নেয় এবং নিউট্রন কণাকে নিয়ন্ত্রিত হারে উৎপন্ন করে, ফলে তা নিয়ন্ত্রিত হারে শৃঙ্খল বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়। তো নিউক্লিয় চুল্লির যে ব্যবহারগুলো আমরা পাই, তো সেগুলো প্রথমে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন, অতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিপুল পরিমাণ তড়িৎ শক্তি উৎপাদন করা সম্ভব নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। এছাড়াও মূল যে পরমাণুটা নিয়েছিলাম তেজস্ক্রিয় নমুনায়, তার নিউক্লিয়াসের বিভাজনে যে তেজস্ক্রিয় মৌলগুলো উৎপন্ন হয়, তা কিন্তু একইভাবে গবেষণা, চিকিৎসা প্রভৃতি বিভিন্ন বিষয়ে ব্যবহৃত হয়। এরপর আসছি পরবর্তী অংশটি, যেটি হচ্ছে কি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। এই বিক্রিয়াটি কেমন না, প্রথমত অত্যন্ত উচ্চ তাপমাত্রায়, প্রায় 10⁷ কেলভিন, এই তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত হয়। এবং এটি কেমন ধরনের নিউক্লিয় বিক্রিয়া না, এক্ষেত্রে কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস তারা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তারপর তারা অপেক্ষাকৃত ভারী পরমাণু নিউক্লিয়াস গঠন করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি নির্গমন করবে। সেই ধরনের নিউক্লিয় বিক্রিয়া হবে গিয়ে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। এর একটি উদাহরণ রাখা হয়েছে। এক্ষেত্রে এই যে উদাহরণটা রাখা হয়েছে, এটি সূর্য বা নক্ষত্রে শক্তি উৎপাদন বিক্রিয়া। আসলে সূর্য বা নক্ষত্রে অবিরাম যে শক্তি উৎপন্ন হচ্ছে, তা কিন্তু আসলে নিউক্লিয় সংযোজনের ফলাফল এবং সেক্ষেত্রে এই বিক্রিয়াটি সম্পাদিত হয়। 4টি প্রোটন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, 2টি পজিট্রন এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। যেমনভাবে পারমাণবিক বোমার কার্যনীতিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ব্যবহার করা হয়েছিল, একইভাবে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটিকে ব্যবহার করা হয় হাইড্রোজেন বোমার কার্যনীতি হিসাবে। হাইড্রোজেন বোমার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি ব্যবহার করা হয়।
এখন এই নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো কীরূপ না, এক্ষেত্রে আমরা দেখলাম যে হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াসকে সংযুক্ত করতে হয়। হালকা মৌল নিলে তার মধ্যে নাম্বার অফ প্রোটনস কম, অর্থাৎ প্রোটনের সংখ্যা কম, ফলে তাদের মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বলের মানও কম হবে। ফলে এই কুলম্বীয় বিকর্ষণ কম বলকে, কুলম্বীয় বিকর্ষণের কম মানকে অতি সহজেই উপেক্ষা করে নিউক্লিয়াস সংযোজনের নিউক্লিয়াসগুলোকে পরস্পরের সংস্পর্শে আনা যায়। তাই এক্ষেত্রে সবসময় হালকা মৌলের নিউক্লিয়াস ব্যবহার করা দরকার। আরও একটি হচ্ছে গিয়ে উচ্চ উষ্ণতা, এটিও বলে নিয়েছি। এই উচ্চ উষ্ণতা এই কারণেই প্রয়োজন, একমাত্র এই উষ্ণতাতেই নিউক্লিয়াসগুলো যথেষ্ট পরিমাণ তাপীয় গতিশক্তি পায় এবং তখন তারা কুলম্বীয় বিকর্ষণ বলকে অতিক্রম করে সংযোজন ঘটাতে সক্ষম হয়। আবার এই উচ্চ উষ্ণতা সাধারণ বিক্রিয়ায় কিন্তু প্রাপ্ত করা সম্ভব নয়, তার জন্য প্রথমে আমাকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হয়। অর্থাৎ নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন কিন্তু ঘটানোর প্রয়োজনীয়তা পড়ে এবং এই বিভাজনে প্রাপ্ত উচ্চ উষ্ণতা তারপর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটিকে তাপ নিউক্লিয় বিক্রিয়াও কিন্তু বলা হয়।